আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করব অনুশীলনী ৬.৩ এর। তো অনুশীলনী ৬.৩ মূলত ত্রিভুজ রিলেটেড কথাবার্তা হবে। ৬.৩ এ ত্রিভুজ নিয়ে কথাবার্তা হবে যে কোন ত্রিভুজ, তারপরে একটা ত্রিভুজের মধ্যে যে কোণ আছে, অন্তঃস্থ কোণ, বহিঃস্থ কোণ, ত্রিভুজের বিভিন্ন বিষয় প্রমাণ করা, ৩ কোণের সমষ্টি ২ সমকোণ, একটি বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, এই বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হবে অনুশীলনী ৬.৩ এ। তো আজকের এই পর্বে আমরা এই ৬.৩ এর বেসিক নিয়ে আলোচনা করব। সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটি হচ্ছে ত্রিভুজ কাকে বলে, তাই না? সবার আগে এটা দিয়ে আমাদের শুরু করা দরকার। ৩টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এই হচ্ছে একটা রেখাংশ, এটা একটা রেখাংশ, এটা একটা রেখাংশ। ৩টি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আর রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলা হয়। এই যে এবি রেখাংশ, বিসি রেখাংশ, এসি রেখাংশ, এদেরকেই বাহু বলা হবে। এবি এটা একটা বাহু, বিসি বাহু, এসি বাহু। কার? এই ত্রিভুজটার। এবিসি হচ্ছে একটি ত্রিভুজ যার ৩টি বাহু এবি, বিসি, এসি। যে কোনো ২টি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়। শীর্ষবিন্দু কাকে বলে? যে কোনো ২টি বাহুর সাধারণ বিন্দু, অর্থাৎ ২টি বাহু যেই বিন্দুটিকে মিলিত হয় ওই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের মধ্যে কয়টা শীর্ষবিন্দু থাকে? ৩টা শীর্ষবিন্দু থাকে। কিভাবে করে? আসলে আমরা একটু দেখি। এই যে এবি বাহু এবং এসি বাহু এই এ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই এ বিন্দুকে বলা হবে শীর্ষবিন্দু। আবার এবি বাহু বিসি বাহু বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই বি বিন্দুকে বলা হবে শীর্ষবিন্দু। এসি বাহু বিসি বাহু সি বিন্দুতে মিলিত হয়েছে, সিকে বলা হবে শীর্ষবিন্দু। অর্থাৎ যখন ২টি বাহুর একটি সাধারণ বিন্দু থাকে, অর্থাৎ ২টা বাহু যে বিন্দুতে মিলিত হয় সেটি হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের ৩টি শীর্ষবিন্দু থাকে। আচ্ছা, এবার যে বিষয়টা, ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আমরা কথা বলি। ত্রিভুজ প্রকারভেদ নিয়ে যখন আমরা কথা বলতে যাব, আমাদেরকে আগে চিন্তা করতে হবে আমি কোনটার ভেদে কথা বলবো। বাহু ভেদে কথা বলবো নাকি কোন ভেদে কথা বলবো? কারণ ত্রিভুজ হয় বাহু ভেদে আবার কোন ভেদে। বাহু ভেদে এক এক রকম, কোন ভেদে আবার ভিন্ন ভিন্ন রকম। তো বাহু ভেদে আমরা যখন বাহুকে নিয়ে কথা বলবো, আমার মূল ফোকাসটা থাকবে বাহুতে, টার্গেটটা থাকবে বাহুতে। তো বাহু ভেদে ত্রিভুজ ৩ প্রকার। বাহু ভেদে ত্রিভুজ ৩ প্রকার, কোণ ভেদে ত্রিভুজ ৩ প্রকার। তাহলে ত্রিভুজ সর্বমোট কয় প্রকার? ৬ প্রকার। ত্রিভুজ সর্বমোট ৬ প্রকার। এর মধ্যে বাহু ভেদে ৩ প্রকার, কোণ ভেদে ৩ প্রকার। আচ্ছা, তো বাহু ভেদে ৩ প্রকারের মধ্যে কি কি রয়েছে? সমবাহু ত্রিভুজ রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে এবং বিষমবাহু ত্রিভুজ রয়েছে। এই যে বিষমবাহু ত্রিভুজ। আসলে আমরা এগুলো নিয়ে এক একটা কথা বলি। সবার প্রথমে সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ, এখানে আমরা দেখতেছি বাহুগুলো সমান। যে ত্রিভুজের ৩টি বাহুই পরস্পর সমান থাকে, ৩টা বাহুই সমান, কেউ কারো থেকে কম বা বেশি না, ৩টি বাহুই সমান, সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এবিসি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ যার এবি বাহু, বিসি বাহু, এসি বাহু সবাই পরস্পর সমান। তো সমবাহু ত্রিভুজের যদি আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলে যে একটা সমবাহু ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৫ সেন্টিমিটার, একটা সমবাহু ত্রিভুজ তার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বললো ক্ষেত্রফলটা নির্ণয় করো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তখন আমরা √3/4 ইন্টু এ স্কোয়ার এই সূত্রের মাধ্যমে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারি। এখানে এ দ্বারা মূলত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, যেহেতু সমবাহু ত্রিভুজের ৩টা বাহুই সমান, তো একটা বাহুর কথা বলা মানেই তো বাকিগুলো জেনে গেছি আমি, সবাই তো সমানই। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি √3/4 ইন্টু এ স্কোয়ার। এখানে এ বলতে এক বাহুর দৈর্ঘ্যকে বোঝানো হচ্ছে। এই সূত্র অ্যাপ্লাই করলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের সামনে চলে আসবে। এরপর আমরা যেটা জানবো সমদ্বিবাহু ত্রিভুজ। নামটার দিকে একটু খেয়াল করি, সমদ্বিবাহু, দ্বি মানে ২। তাহলে যে ত্রিভুজের ২টা বাহু সমান,
যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ, যে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি বাহু এসি বাহু সমান। দেখেন চিহ্নটা খেয়াল করেন, চিহ্নটা কিন্তু এই দুই জায়গাতে দিছে, এখানে কিন্তু কোনো চিহ্ন দেয় নাই। তার মানে এবি আর এসি সমান, এখানে বিসি কিন্তু সমান না। এখানের মধ্যে এবি এসি এই দুইটা পরস্পর সমান, তবে এদের সাথে বিসির মিল নাই, বিসির মান ভিন্ন। যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে সেই ত্রিভুজকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মূলত ভূমির মানটাই ভিন্ন থাকে, বাকি দুই বাহুর মান সমান থাকে। তো এখানের মধ্যে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি b/4 ইন্টু √4a² মাইনাস বি স্কোয়ার। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার এখানে ছোট হাতের এ ছোট হাতের বি এগুলো দিয়ে কোনটাকে কি বুঝাচ্ছেন? সেটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহু যারা, তাদেরকে আমরা এই যে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করতেছি, আর সমান না মানে ভূমি যেটা, তাকে আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করতেছি। অবশ্যই আপনি যখন অঙ্ক করতে যাবেন সেখানে মান দেওয়া থাকবে, হতে পারে সমান সমান বাহুর মান 5, হতে পারে ভূমির মান 7, হতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, তো আমরা যখন সমদ্বিবাহু ত্রিভুজ দেওয়া থাকবে তখন আমরা তার ক্ষেত্রফল বের করতে বললে b/4 ইন্টু √4a² মাইনাস বি স্কোয়ার। এখানে বি বলতে সমান বাহু না যেটা, সমান বাহু না যেটা ভূমি, তার মানটা বসাবো, আর এ বলতে সমান বাহু যেটা তার দৈর্ঘ্য বসাবো। তাহলে এই সূত্র অ্যাপ্লাই করলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের সামনে চলে আসবে। এবার পরবর্তীতে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এখানের মধ্যে কোনো বাহুই সমান নাই। সমবাহু ত্রিভুজের মধ্যে তিনটা বাহুই সমান ছিল, সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে দুইটা বাহু সমান ছিল, আর বিষমবাহু ত্রিভুজের মধ্যে কোনো বাহুই সমান থাকবে না। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহুর মান ভিন্ন, যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় অর্থাৎ অসমান, অসমান, সেই ত্রিভুজকে বলা হবে বিষমবাহু ত্রিভুজ। এখানে আমরা দেখতেছি এবিসি একটি ত্রিভুজ, যেখানে এবি বিসি এসি তিনটা তিন রকম ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারো মিল নাই। অর্থাৎ এবি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু সিএ, এখানে কারোর সাথে কারো মিল নাই। সুতরাং এই ত্রিভুজটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যখন বিষমবাহু ত্রিভুজ আমাদের প্রশ্নে দেওয়া থাকে আর ক্ষেত্রফল বের করতে বলে, তখন কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে এটার রেজাল্টটা বের করে ফেলতে পারি। সেটা কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমাদেরকে বের করতে বলবে তখন সূত্রটা হচ্ছে √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এখানে খেয়াল রাখার বিষয়, s দ্বারা কি বোঝানো হচ্ছে? s দ্বারা বোঝানো হচ্ছে অর্ধ পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই তিনটা বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে যেই ফলাফল পাবো সেটা হচ্ছে পরিসীমা। বিষমবাহু ত্রিভুজের তিনটা বাহু, এই তিন বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে যোগফলকে কি বলা হবে? পরিসীমা। পরিসীমাকে যদি 2 দিয়ে ভাগ করি মানে অর্ধেক করে ফেলি, তাকে বলা হবে অর্ধ পরিসীমা, আর ওই অর্ধ পরিসীমাটাই হচ্ছে এস। এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রে এস মানে কি? অর্ধ পরিসীমা। তিন বাহু যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ দিব, সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার মান বসাবো। আর এই যে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, এরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য, এরা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, একটা বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, এদের মানগুলো এখানে বসবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ যখন দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। যে ত্রিভুজের কোনো বাহুই সমান না সেই ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো বাহুভেদে ত্রিভুজ কথা বলা শেষ, তিনটে প্রকার ভেদ হয়ে গেল। এবার আমরা কোণ ভেদে ত্রিভুজের কথা বলবো, অর্থাৎ সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ। এই যে কোণ, এই কোণের হিসেবে আমরা এখন কথা বলবো। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, যেখানে সর্বপ্রথম নামটা আসবে সমকোণী ত্রিভুজের নাম। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে কি? সমান কোণ। আমরা কিন্তু কেউ কেউ এটা ভুল করে ফেলি, সমকোণ সমান কোণ, সমকোণ সমান, না না না, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। যে কোণের মান 90 ডিগ্রি সেই কোণকে সমকোণ বলা হয়, এক সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি সেই কোণকে এক সমকোণ বলা হয়। তো যখন
কোনো ত্রিভুজের মধ্যে একটি সমকোণ থাকে অর্থাৎ 90 ডিগ্রি থাকে, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। খেয়াল করে দেখেন, এখন কিন্তু বাহু নিয়ে কথা বলতেছি না, এখন কথা বলতেছি কোণ নিয়ে। কি নিয়ে? কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ আমরা কাকে বলবো? যে ত্রিভুজের মধ্যে একটি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি থাকবে, অপর দুইটা কোণ সূক্ষ্মকোণ। কারণ আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুইটা কোণ তো কোনোভাবে আর 90কে ক্রস করতে পারবে না, তারা দুইটাই 90-এর ছোট হবে। তাহলে যে ত্রিভুজে একটি সমকোণ থাকে এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটিকে বলা হবে সমকোণী ত্রিভুজ। যেমন এখানে ত্রিভুজ এবিসি, এখানে কোণ বি হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটিকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এরপরে আসি সূক্ষ্মকোণী ত্রিভুজের মধ্যে। সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? দেখেন নামটা কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটার মূল বিষয়টাই হচ্ছে সূক্ষ্মকোণকে নিয়ে। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 0 ডিগ্রির বড় 90 ডিগ্রি ছোট, সেই কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে বলা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে কিন্তু আর সমকোণ নাই, এখানে সমকোণের চেয়েও বড় কোণ অর্থাৎ স্থূলকোণ এগুলো কিছু নাই, 3টা কোণই সূক্ষ্মকোণ। অর্থাৎ প্রত্যেকটা কোণ 0 ডিগ্রির বড় 90 ডিগ্রি ছোট, প্রত্যেকটা কোণ 0 ডিগ্রির বড় 90 ডিগ্রির ছোট। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রির চেয়ে ছোট প্রত্যেকটা কোণ, সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হবে। ত্রিভুজ এবিসি হচ্ছে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, যেখানে কোণ এবিসি, কোণ বিএসি, কোণ এসিবি প্রত্যেকটা কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, সুতরাং এবিসি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আমরা আসব স্থূলকোণী ত্রিভুজ। স্থূল মানে মোটা নাকি? তো স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের মধ্যে একটি স্থূলকোণ থাকে, স্থূলকোণ থাকে, সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ কি? যে কোণের মান 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট, 90 ডিগ্রির বড় কিন্তু 180 ডিগ্রির ছোট, সেই কোণকে বলা হয় স্থূলকোণ। তো যদি একটা ত্রিভুজের মধ্যে একটা স্থূলকোণ থাকে, তাহলে অবশ্যই বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। তো এই ত্রিভুজটাকে বলা হবে স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ এই স্থূলকোণকে ফোকাস করেই নামটা করা হয়েছে স্থূলকোণী। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। যেমন এবিসি ত্রিভুজটি হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ, যেখানে কোণ বি স্থূলকোণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোণের প্রকারভেদ নিয়ে কথা বলা শেষ। ত্রিভুজের প্রকারভেদ নিয়ে কথা বলা শেষ। ত্রিভুজ সর্বমোট 6 প্রকার, বাহুভেদে 3 প্রকার, কোণ ভেদে 3 প্রকার, এই হচ্ছে মোট 6 প্রকার। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার যে বিষয়টা, ত্রিভুজের বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ। বহিস্থ মানে বাহিরে অবস্থানকারী, আর অন্তস্থ মানে ভিতরে অবস্থানকারী। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ, অন্তস্থ কোণ কারা? কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে মানে বাড়ানো হলে, কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিভুজের বহিস্থ কোণ বলে। এবিসি একটি ত্রিভুজ, আমরা যদি বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে ত্রিভুজের বাহিরে যেই কোণটা উৎপন্ন হলো তাকে বলা হবে বহিস্থ কোণ। আর ত্রিভুজের ভিতরে যেই কোণগুলো আছে এরা হচ্ছে অন্তস্থ কোণ। তাহলে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিভুজের বহিস্থ কোণ বলে। এই কোণের সন্নিহিত কোণটিকে, এই কোণের সন্নিহিত কোণটি ছাড়া অপর কোণগুলোকে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। বিপরীত অন্তস্থ কোণ একটু সবাই একটু বুঝি। বহিস্থ কোণ যাকে বলা হচ্ছে কোণ এসিডি, এটি হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের সন্নিহিত কোণ কোনটা? সন্নিহিত কোণ মানে কি? যখন দুইটা কোণ একে অপরের সাথে যুক্ত থাকে, সাধারণ বাহু থাকে। তো এই কোণের সন্নিহিত কোণ হচ্ছে এইটা। কেন? কারণ দেখেন কোণ এসিবি, কোণ এসিবি এই যে কোণটা, আর বহিস্থ কোণ কোণ এসিডি, দুইটা কোণেরই কিন্তু এই এসি এটা সাধারণ বাহু। তাহলে এই দুইটা কোণকে বলা হবে সন্নিহিত কোণ। তাহলে এসিডি বহিস্থ কোণ এবং তার সন্নিহিত কোণ হচ্ছে এসিবি। এই এসিবি কোণটা বাদে বাকি যে দুইটা অন্তস্থ কোণ আছে তাদেরকে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলা হবে। অর্থাৎ এটাও অন্তস্থ কোণ
কিন্তু এটা বহিস্থ কোণের বিপরীত না। এটা অন্তস্থ কোণ ঠিক আছে, কিন্তু এটা এই যে বহিস্থ কোণ তার বিপরীত না, এটা সন্নিহিত অবস্থায় আছে। কি অবস্থায় আছে? এটা সন্নিহিত অবস্থায় আছে। তাহলে এটা অন্তস্থ কোণ ঠিক আছে, কিন্তু এটা বিপরীত না, এটা বিপরীত না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বহিস্থ কোণের সাথে এটা সন্নিহিত অবস্থায় আছে, সুতরাং এটা বিপরীত আমরা এটাকে বলবো না। তাহলে বিপরীত কাকে বলবো? এই দুইটাকে বলবো আমরা বিপরীত। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিষয়টা সেটি হচ্ছে এই যে বহিস্থ কোণ, এই বহিস্থ কোণের সাথে যেই কোণটা এটা হচ্ছে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। তবে এটাকে আমরা বিপরীত বলবো না, বিপরীত বলবো এই দুইটাকে। আপনারা জানেন যে বিষয়টা সেটি হচ্ছে একটি বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, যোগফলের সমান, তাই না? ওকে, ঠিক আছে। ত্রিভুজের সর্বসমতা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। সর্বসমতা, তো ত্রিভুজের সর্বসমতা মানে কি? একটা ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সর্বসম, মানে সব কিছু সমান। এই দুইটা ত্রিভুজের সব কিছু সমান, অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, তখন এই দুইটা ত্রিভুজকে বলা হবে সর্বসম ত্রিভুজ। অর্থাৎ যখন একটি ত্রিভুজের উপর অপর একটি ত্রিভুজ সমাপতিত হলে, অর্থাৎ একটার উপর যদি আরেকটাকে আমরা রাখি, একটা ত্রিভুজের উপরে আরেকটা ত্রিভুজকে যদি আমরা রাখি এবং যদি দেখা যায় যে এই দুইটা ত্রিভুজ একদম সর্বতভাবে মিলে গেছে, সব কিছু মিলে গেছে, তখন এই দুইটা ত্রিভুজকে বলা হবে সর্বসম ত্রিভুজ। তো এই জন্য আমাদেরকে একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজকে রাখার কোনো দরকার নেই। আপনারা কি খাতার মধ্যে দুইটা ত্রিভুজ এঁকে তারপর ওই দুইটা ত্রিভুজকে কেটে একটার উপরে আরেকটাকে রেখে তারপরে সর্বসম প্রমাণ করতে যাবেন? না। আমরা দুইটা ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য দেখলেই বলে দিতে পারবো এই দুইটা ত্রিভুজ কি সর্বসম নাকি সর্বসম না। যেমন এখানে আমাদের দেখেন কি বলা হলো, একটি ত্রিভুজকে অপর একটি ত্রিভুজের উপর স্থাপন করলে যদি ত্রিভুজ দুইটি সমাপতিত হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো সমান। এইবার গুরুত্বপূর্ণ কথাটা এখানে বলা হয়েছে, সেটি হলো সর্বসম হওয়ার শর্ত চারটি। দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য চারটা শর্ত আছে। এই চারটা শর্তের চারোটাই কিন্তু মানতে হবে এমন না। এই চারটা শর্তের যে কোনো একটা শর্ত যদি মানা হয় ত্রিভুজ দুইটি সর্বসম হয়ে যাবে। অর্থাৎ আমি চারটা শর্তের কোনো না কোনো একটা শর্তের সাথে মিলে কিনা আমি সেই চেষ্টা করব। যদি মিলে যায় বলবো ত্রিভুজ দুইটি সর্বসম। তাহলে দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার চারটি শর্ত রয়েছে। এর মধ্যে প্রথম যেই শর্তটা হলো বাহু কোণ বাহু। দেখেন আমি কি বললাম? বাহু কোণ বাহু। বাহুকে দুইবার বলছি, কোণকে একবার বলছি। অর্থাৎ একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ, আরেকটা ত্রিভুজের দুইটি বাহু এবং একটা কোণ, এর যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়ে যাবে। একটি ত্রিভুজের আমি কিন্তু দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করতেছি এই দুইটা ত্রিভুজ কি সর্বসম কিনা, দুইটা ত্রিভুজ সর্বসম কিনা এটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। তো দুইটা ত্রিভুজ সর্বসম কিনা এটা বোঝার জন্য যেই কাজটা করতে হবে, একটা ত্রিভুজের দুইটি বাহু আরেকটা ত্রিভুজের দুইটা বাহুর সমান কিনা, এই ত্রিভুজের একটা কোণ এবং এই ত্রিভুজের একটা কোণ সমান কিনা, যদি হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তাহলে কি বলা হলো, যদি দুইটি ত্রিভুজের মধ্যে একটির দুই বাহু যথাক্রমে অপরটির দুই বাহুর সমান হয় এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ অপরটার দুই বাহুর অন্তর্ভুক্ত কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। একটি ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণ আরেক ত্রিভুজের দুই বাহু এবং একটা কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়ে যাবে, অর্থাৎ সব কিছু সমান। এটা হচ্ছে প্রথম শর্ত, মানে একটা শর্ত। এরপরে আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো বাহু বাহু বাহু। দেখেন বাহুকে তিনবার বলা হয়েছে। একটি ত্রিভুজের তিনটি বাহু যদি আরেকটা ত্রিভুজের তিনটি বাহুর সমান হয়ে যায়, একটি ত্রিভুজের তিন বাহু আরেক ত্রিভুজের তিন বাহুরই সমান, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। এরপরের শর্ত সেটা হচ্ছে কোণ বাহু কোণ। এখন কি বলা হয়েছে? কোণকে দুইবার বলা হচ্ছে, বাহুকে একবার। একটি ত্রিভুজের দুইটা কোণ এবং একটা বাহু, এবং এখানে খেয়াল রাখার বিষয় ওই যে দুইটা কোণ আর বাহুর কথা বলা হচ্ছে, এই হচ্ছে একটা বাহু এবং বাহুর যে দুইটা প্রান্ত, এই প্রান্ততে একটা কোণ এবং এই প্রান্ততে একটা কোণ। তাহলে দুইটি কোণ এবং কোণ সংলগ্ন বাহু, আমি যদি এখান থেকে একটু দেখাই, এই যে দুইটা কোণ এবং এই দুই কোণ সংলগ্ন বাহু, দুইটা কোণ
এবং এই দুই কোণ সংলগ্ন বাহু যদি সমান হয় তাহলে এই ত্রিভুজ দুইটি সর্বসম হবে। যদি একটি ত্রিভুজের দুইটি কোণ এবং এদের সংলগ্ন বাহু, মানে এই দুইটা কোণ লাগানো আছে যেই বাহুর সাথে, দুইটি কোণ এবং এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটি কোণ এবং তাদের সংলগ্ন বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। একটি ত্রিভুজের দুই কোণ এবং ওই দুইটি কোণ সংলগ্ন বাহু যদি আরেকটা ত্রিভুজের দুই কোণ এবং ওই দুই কোণ সংলগ্ন বাহুর সাথে সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। সর্বসম চিহ্নটা হচ্ছে এইরকম, সমান চিহ্ন দিব, উপরে আবার একটা এরকম ঢেউয়ের মতো একটা চিহ্ন দিব। এই চিহ্নটা হচ্ছে সর্বসম চিহ্ন, সমান চিহ্ন এবং উপরে এরকম ঢেউ, সর্বসম চিহ্ন। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে তৃতীয় শর্ত গেল। এবার আসেন চতুর্থ শর্তে যাই। চতুর্থ যেই শর্ত সেটা কি? অতিভুজ বাহু। আচ্ছা, অতিভুজ শব্দটা যেন আমরা কখন ব্যবহার করি? সমকোণী ত্রিভুজের বেলায়। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের বেলায় অতিভুজ শব্দটা ব্যবহার করা হয়। সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, তো দুইটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আরও একটা সমকোণী ত্রিভুজ, তো দুইটি সমকোণী ত্রিভুজ সর্বসম কিনা এটা বুঝবো কিভাবে করে? খেয়াল করে দেখেন, দুইটাই যেহেতু সমকোণী ত্রিভুজ, তার মানে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, অলরেডি একটা কোণ কিন্তু মিলে গেছে। আপনি যখন বলতেছেন এই দুইটা সমকোণী ত্রিভুজ, তার মানে ইতিমধ্যে একটা করে কোণ কিন্তু মিলে গেছে, সমান হয়ে গেছে। আচ্ছা, তো সমকোণী ত্রিভুজ যখন বলবে তখন আমরা দেখব যে এই দুইটা ত্রিভুজের অতিভুজ সমান কিনা এবং অতিভুজ ব্যতীত অপর একটা বাহু সমান কিনা। অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ এবং অপর একটা বাহু এই ত্রিভুজের অতিভুজ এবং অপর একটা বাহুর সমান কিনা, তাহলেই ত্রিভুজ দুইটি সর্বসম হবে। দুইটি সমকোণী ত্রিভুজ, দুইটি সমকোণী ত্রিভুজ এর মধ্যে অতিভুজ এবং অপর একটি বাহু অতিভুজ এবং অপর একটি বাহুর সমান কিনা, যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম। এটা বলা হলো অতিভুজ এবং বাহু। দুইটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দ্বয় সমান হলে এবং একটির এক বাহু অপরটির অপর এক বাহুর সমান হলে ত্রিভুজ দ্বয় সর্বসম হবে, ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে দেখেন যেই বিষয়টা, যে এখানের মধ্যে আমরা এটা লিখে রাখলাম, দুইটা ত্রিভুজ এবিসি ডিইএফ। এই যে দুইটা চিত্র, উপরের চিত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ সর্বসম, এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো যদি দুইটা ত্রিভুজ আসলেই সর্বসম হয়, দুইটি ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে এই যে এ শীর্ষবিন্দু, এটা এই ডি এর উপরে এসে বসবে, বি শীর্ষবিন্দু ই এর উপরে এসে বসবে, সি শীর্ষবিন্দু এফ এর উপরে এসে বসবে। দেখবেন সেটি হচ্ছে, আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, এই হচ্ছে একটা, এবং কপি করে নিয়ে গেলাম এই একটা। এবার দেখেন আমি যদি এটাকে ধরি, ধরে এটার উপরে নিয়ে এসে বসাই, হুবহু মিলে গেছে না? দেখেন তো দেখেন তো দেখেন তো, দুইটা ত্রিভুজ। তো এটাকে যখন আমি উঠাই নিয়ে এটার উপরে বসাবো, দেখেন তো কার উপরে কে গিয়ে বসলো? এই বিন্দুটা এটার উপরে, এই বিন্দুটা এটার উপরে, এই বিন্দুটা এটার উপরে, এই চলে গেল। ঠিক আছে, এইভাবে করে এটার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, এটার কথাই এখানে বলা হলো যে এ বি সি শীর্ষবিন্দু ত্রয় যথাক্রমে ডিই এফ এর উপর গিয়ে পতিত হবে। সেই ক্ষেত্রে কোণ এ আর কোণ ডি সমান হবে, কোণ বি এবং কোণ ই সমান হবে, কোণ সি এবং কোণ এফ সমান হবে। তাহলে ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয়, এটা আমরা কিভাবে করে বুঝাবো? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ, ত্রিভুজ এবিসি সর্বসমর যে চিহ্ন ত্রিভুজ ডিইএফ, দুইটা ত্রিভুজকে সর্বসম বুঝিয়ে দিলে এই চিহ্ন ব্যবহার করতে হয়। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই যে পর্ব, আজকের এই পর্বে আমরা যেই কাজটা করলাম সেটি হচ্ছে 6.3-এর যে বেসিক নিয়ে আলোচনা করলাম। এই অনুশীলনীটার মধ্যে মূলত ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন প্রকারের ত্রিভুজ, ত্রিভুজের যে বৈশিষ্ট্য, সম্পর্ক, বহিস্থ কোণ, অন্তস্থ কোণ, তিন কোণের সমষ্টি, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই জন্য আমাদের তো একটু বেসিকটা ক্লিয়ার হওয়া দরকার। তো আজকের এই পর্বে আমরা অনুশীলনী 6.3-এর এই বেসিকটা নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনারা কিছুটা হলেও এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ।